হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন, আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম বাবার বাড়ির দিকে। যেহেতু জামাই ষষ্ঠী ছিল তাই আমরাও চলে গেছিলাম বাবার বাড়ি। আর এই যে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, হাজব্যান্ড একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিল। ঠিক তখনই সঙ্গে সঙ্গেই আমি ওর জন্য নিয়ে চলে এসেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। এই গরমে কিন্তু রিফ্রেশমেন্টটা খুব দরকার। আমরা যখন বাড়ি পৌঁছাই রাত তখন প্রায় 8:30 মতো হয়ে গেছিল, আর মা ওর জন্য অনেক কিছু বানিয়েও রেখেছিল। এই যে দেখতে পাচ্ছ পিঠে, আমার হাজব্যান্ড কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে। তাই আমার মা সবসময় চেষ্টা করে আমার হাজব্যান্ড যখন আমার বাড়িতে আসে ওর পছন্দের জিনিসগুলো রান্না করে ওকে খাওয়াতে। আমার মা ভীষণ ভালোবাসে। আমার মা কিন্তু পিঠে খুব ভালো বানায়, আর সেটা তোমরা আমার হাজব্যান্ডের রিয়াকশন দেখেই বুঝতে পারছো। যদিও বা আমি পিঠে এতটা ঠিক পছন্দ করি না, কিন্তু আমার মায়ের হাতের পিঠের কোনো কথাই হবে না। আমারও তখনও খাওয়া হয়নি বলে আমার হাজবেন্ড এখানে একটু আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা চলে এসেছিলাম ডিনার করতে, আর এই যে মা এগুলোই রান্না করেছিল। যেহেতু রাত হয়ে গেছিল তাই আর আমি বেশি কিছু বানাতে বারণ করে দিয়েছিলাম। আমার হাজবেন্ড যেহেতু অফিস করে এতটা রাস্তা জার্নি করে এসেছিল, এসেই কিন্তু ও একটু ঘুমিয়ে পড়েছিল। এটা কিন্তু ঘুম থেকে উঠেই ও খেতে বসছে, আর আমিও ওকে বলছিলাম আগে একটু রেস্ট নিয়ে নাও, তারপরে উঠে ফ্রেশ হয়ে তুমি খেতে বসবে। সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি মা আর কাকিমা কিন্তু বসে পড়েছিল সবজি কাটতে, আর এই যে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম সবজি কাটাও হয়ে গেছিল। আর আজকে ছিল যেহেতু জামাই ষষ্ঠী, তো অবশ্যই অনেক কিছু মেনু তো হবেই, প্রত্যেকের বাড়িতে যেমন হয়ে থাকে আর কি। আর সেইটারই তোড়জোড় শুরু হয়ে গেছিল আমাদের বাড়িতেও। বাবা বাজার থেকে চিকেন, মাটন, মাছ সবকিছু নিয়ে চলে এসেছিল, আর আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অনেক কিছুই যেহেতু রান্না বান্না হবে তাই মা কিন্তু আগের দিন থেকেই মশলাপাতি সবগুলো বেটে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। আর সত্যি বলতে জামাই ষষ্ঠীর দিনে এত পরিমাণ গরম ছিল, ওয়েদার এতটাই খারাপ ছিল, সবার কিন্তু কাজ করতে করতে নাজেহাল অবস্থা প্রায়। সবজি কাটার পরে কাকিমা কিন্তু বসে গেছিল ময়দা মাখাতে, কারণ সকালের ব্রেকফাস্টে লুচি হবে, আর সেটা কিন্তু কাকিমাই বানাবে। আগের বছরের জামাই ষষ্ঠীর সময় আমার হাজবেন্ডের যেহেতু অফিস থেকে ছুটি পায়নি তাই আর আসতে পারেনি। সেই বিয়ের পরে প্রথম বছর এসেছিলাম। এইটা কিন্তু আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী। যেহেতু আমার হাজবেন্ড প্রাইভেট সেক্টরে জব করে, তো ছুটি পাওয়ার তো ভীষণই সমস্যা। তাই এবারেও আসার আমাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু ছুটি নিয়ে প্রবলেম চলছিল। তারপর হঠাৎ করেই আমাকে বললো যে ও ছুটি পেয়েছে, আর তখনই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘুগনিটা, এটা কিন্তু আমিই বানিয়েছিলাম। চিকেন কিমা দিয়ে আমি ঘুগনি করেছিলাম। আর ততক্ষণের মধ্যে আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওর জন্য আমি এখানে একটু বানিয়ে নিচ্ছি শরবত। এই গরমে কিন্তু পেট ঠান্ডা রাখাটা খুব জরুরি। আমাদের মেদিনীপুরের দিকে এটাকে বলে পালস শরবত। আর যেহেতু আমার হাজবেন্ড কোনোদিনও এর আগে এটা দেখেনি, তো আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কিসের শরবত। রান্না বান্নার তোড়জোড় যেমন শুরু হয়ে গেছিল, কাকিমার কিন্তু এইদিকে লুচি ভাজাও প্রায় শুরু হয়ে গেছিল। ময়দাটা আগে থেকেই মাখিয়ে রাখা হয়েছিল, কারণ আমার হাজবেন্ড তখনও ঘুম থেকে ওঠেনি। তাই কাকিমা বলছিল ও ঘুম থেকে ওঠার পরই গরম গরম ওকে লুচি ভেজে দেবে। এমনিও এটা তোমরা সবাই জানো যে ময়দাটাকে অনেকক্ষণ আগে মেখে রেখে দিলে লুচিগুলো খুব নরমও হয় আর ফুলকোও হয়। এই যে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু একদমই রেডি। কাকিমা এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিল, আর মা ওইদিকে করছিল তখন কাশ্মীরি আলুর দম। এই যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। গরম গরম লুচি, মাংসের কিমা দিয়ে ঘুগনি, আর হচ্ছিল কাশ্মীরি আলুর দম আর মিষ্টি। আমার হাজবেন্ডও কিন্তু ততক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বসে পড়ছিল ব্রেকফাস্ট করতে। আমার হাজবেন্ড যেহেতু খেতে খুব ভালোবাসে, আর আমার মা কিন্তু রান্না করতে খুব ভালোবাসে, তাই শাশুড়ি জামাইয়ের জুটি কিন্তু একদম জমে গেছে। তোমাদের সঙ্গে আজকে আমার বাড়ির একজন নতুন সদস্যের সঙ্গে পরিচয় করায়। এই যাকে দেখতে পাচ্ছ, এ ছিল আমার ছোট কাকু। আমার বিয়ের পর কাকুর সঙ্গে এটা আমার প্রথম দেখা, আর কাকু যেহেতু থাকে বাইরে, ছুটিতে বাড়ি এসেছিল, আর আমরাও এসেছিলাম, তাই দেখা হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো গায়ে গামছা কেন, কাকু স্নান করে আসার পরও ঘেমে যাচ্ছিল তাই ভিজে গামছা দিয়ে রেখেছে। আর ততক্ষণের মধ্যে আমার ভাইও চলে এসেছিল। ও কিন্তু গেছিল একটু বাজারে কেক আর কিছু মিষ্টি কিনতে। আর জামাই ষষ্ঠীর দিন বাজারে এত পরিমাণ ভিড় থাকে, ফল মিষ্টি থেকে শুরু করে মাছ মাংসের দোকান, প্রত্যেক দোকানেই যেন লম্বা লাইন।
আমার ভাইও কিন্তু অনেক সকালেই বেরিয়ে গেছিল, কিন্তু লাইন পেরোতে পেরোতে তারও বাড়ি আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। মাও কিন্তু চলে এসেছিল রান্না করতে, কারণ অনেক মেনু ছিল, যেহেতু একা রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যেত। তাই মাও কিন্তু ঝটপট আর দেরি না করে লেগে পড়েছিল রান্না করতে। এই গরমের মধ্যে এতগুলো রান্না বান্না করা ছিল খুবই চাপের বিষয়। যারা ওই দিন রান্না বান্না করেছিল তারা কিন্তু খুব ভালো করেই জানে। বোনের চলছিল এখন মর্নিং স্কুল, আর ও স্কুল থেকে এসেই বসে পড়েছিল মাটির জিনিসপত্রগুলোকে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে। আমাদের বাড়িতে কিন্তু যে কোনো অনুষ্ঠানেই ছোট বড় সবাই মিলে সব কাজই কিন্তু মিলেমিশে আমরা করতে খুব ভালোবাসি। আমার ভাইও কিন্তু এসেই চলে গেছিল ফুল আনতে। ফুল নিয়ে আসার পরে ও কিন্তু মালা তৈরি করতে বসেও পড়েছিল। পুরো ডেকোরেশনের কাজটা কিন্তু ওরা দুই ভাই বোন মিলেই খুব সুন্দর করে করেছিল। এই গরমের মধ্যে এতক্ষণ বসে এতগুলো মালা তৈরি করা কিন্তু খুবই একটা চাপের বিষয়। ও কিন্তু খুব ধৈর্য ধরে এক একটা ফুলকে খুব সুন্দর করে মালা তৈরি করে দিয়েছিল। আর এইখানে আমি চলে এসেছিলাম বাসন্তী পোলাওটা করতে, কারণ মাও ওখানে অনেকগুলো রান্না বান্না করছিল, কাকিমাও অন্য রান্না বান্নাগুলো করছিল। তাই আমি আর দেরি না করে চলে এলাম এই বাসন্তী পোলাওটা বানাতে। এই গরমের মধ্যে সবাই মিলেমিশে একটু কাজ করলে সবারই কিন্তু খুব সুবিধেই হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের বাসন্তী পোলাও সাদা পোলাও দুটোই কিন্তু একদমই রেডি। আর বাসন্তী পোলাওটা খুব ঝরঝরেও হয়েছিল। তারপর আমরা কিন্তু স্নান করে সবাই রেডি হয়ে গেছিলাম, আর সব কটা থালাও সাজানো হয়ে গেছিল। আর এই যে ফুলের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দুই ভাই বোন মিলেই করেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মেনুতে কি কি ছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ফুল দিয়ে ডেকোরেশনের কাজটা কেমন হয়েছে। জামাই ষষ্ঠী বলে কথা, আর জামাই আদর হবে না তাই কখনো হয়? বিভিন্ন শাস্ত্রে ষষ্ঠী বা মা ষষ্ঠী এরকমই কিছু উপদেবতার গণ্য করা হয়। সম্ভবত শিশু মৃত্যু বা প্রসূতি মৃত্যুর হার অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় শিশুর জন্ম ও তার ন্যস্ত করা হয় কিন্তু মা ষষ্ঠীর কাছে। তাই সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা এই ষষ্ঠী পুজো করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদেরও কিন্তু আশীর্বাদ পর্ব প্রায় শুরু হয়ে গেছে। এইখানে মা পুজো করে নেওয়ার পর আশীর্বাদ করে নিচ্ছে। আর জামাই গিফট পেয়ে কতটা খুশি সেটা আমার হাজবেন্ডের রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে। আমার হাজবেন্ড যে কুর্তাটা পরে আছে ওটা আমার বাবা ওকে জামাই ষষ্ঠীতে গিফট করেছে। মায়ের আশীর্বাদের পরেই কিন্তু ছিল কাকিমার আশীর্বাদ। কাকিমাও একে একে তার সব নিয়ম কানুনগুলো পালন করে নিচ্ছিল। আর দেখো ডবল ডবল গিফট পেয়ে মুখে কি হাসি ফুটেছে। আশীর্বাদের পর্ব কমপ্লিট হওয়ার পরই আমার হাজব্যান্ড বসে পড়েছিল খেতে, আর বলছিল আর পাখার বাতাস করতে হবে না, কারণ ও বলছিল ওইদিকে ফ্যান এদিকে কুলার চলছে আর পাখার বাতাস লাগবে না। কিন্তু ওই দিন এতটাই গরম ছিল যে সত্যি বলতে আর থাকা যাচ্ছিল না। এই গরমের মধ্যে সবারই কিন্তু খেতে খুবই অস্বস্তি হয়েছিল। তারপর আমিও আর দেরি না করে বসে পড়েছিলাম খেতে। এই যে আমার হাজবেন্ড এখানে আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া করার পর যখন রুমের মধ্যে আসি তখন কিন্তু সত্যিই খুব স্বস্তি ফিল করছিলাম। তাই আমিও একটু একটা দুটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের মধ্যে এরকম খুনসুটি কিন্তু সবসময়ই চলতে থাকে। তোমরা আমাদের আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি। একটু রেস্ট নিয়েই আমরা কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর তখনও কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলেনি যে ও দীঘা যাবে বলে। কিছুটা রাস্তা আসার পরেই আমাকে বলছে চলো একটু দীঘা থেকে ঘুরে আসি। আর তখন আমি বললাম, যদি তোমার এরকম আসার ইচ্ছেই ছিল তাহলে একটু আগেই বেরোতে পারতাম, অনেকটা রাতও হয়ে গেছিল। আর আমরা কিন্তু এরকমই হুজুকে, যখন যেটা ইচ্ছে করে সেটাই করে ফেলি। দীঘাতে যখন পৌঁছাই আমরা রাত তখন প্রায় 9:30 মতো বাজে। আর প্রথমেই চলে গেছিলাম আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে যে কি পরিমাণ ভিড় ছিল সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। যদিও বা আমরা সমুদ্রে বেশিক্ষণ থাকিনি, ওই 30 মিনিটের মতো হবে ছিলাম, কারণ আমাদেরকে বাড়ি ফিরতেই হতো। আর আমরা বাড়িতে বলেও আসিনি যে আমরা হুট করে এরকম দীঘা চলে এসেছি।
অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম নিউ দীঘার দিকে। নিউ দীঘাতে কিন্তু তেমন লোকজন ছিল না, খুবই ফাঁকা বললেই চলে। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি ছিল। এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে কিন্তু প্রচন্ড গরম লাগছিল, আর তখনই সামনে একটা দেখতে পাই গোলার দোকান। ওখানেই চলে গেছিলাম গোলা খেতে। কাকু আমাদের জন্য এখানে সুন্দর করে একটা গোলা বানিয়ে দিয়েছিল, আর যেটা খেতে ছিল সত্যি খুব সুন্দর। ওখান থেকে সোজা আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে গেছিলাম একটা চায়ের দোকানে। আমার হাজবেন্ড কিন্তু আবার খুব চা প্রেমী, যেটা আমি একদমই নই। এই গরমের মধ্যে দিনে যে কত কাপ চা খেয়ে নেয় ভগবানই জানে। সমুদ্রে এরকম একটু নির্জন সময় কাটানোর পরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যের দিকে এবার রওনা দিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিও। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।